আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ১২ তারিখে নির্বাচন নয়, সুনামি হবে শেখ হাসিনার, খেলা শুরু। শেষ মুহূর্তে ফেসে গেলেন সুদখোর ইউনুস ও নাহিদ ইসলাম, একে একে গা ঢাকাইছে সকল উপদেষ্টা। জানিয়ে দিব ভারতের পাল্টা চালে পড়লেন ইউনুস, ঘুরে দাঁড়ানোর উপায় আর নাই, সব গুছিয়ে ফিরছেন হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দেব গণভোটে আপনাদের না ভোট দিতে হবে, বললেন জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাল সময় শুরু হয়েছে। ১২ তারিখকে সামনে রেখে দেশজুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা, উত্তেজনা আর গুঞ্জনের ঢেউ। অনেকেই বলছেন এই নির্বাচন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আর সাধারণ রাজনৈতিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা এক প্রকার রাজনৈতিক সুনামির রূপ নিচ্ছে। রাজপথে কর্মসূচি, সামাজিক মাধ্যমে উত্তপ্ত আলোচনা, গোপন বৈঠকের খবর, সব মিলিয়ে পরিস্থিতি যেন বিস্ফোরণের অপেক্ষায়। ১২ তারিখে নির্বাচন হবে কিনা, এই প্রশ্নটাই এখন দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। একদিকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অন্যদিকে বিরোধী পক্ষের বর্জন ও প্রতিবাদের ডাক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেষ মুহূর্তে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে পারে। কখনো প্রশাসনের কঠোর অবস্থান, কখনো আবার সমঝোতার গুঞ্জন। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ভয় আর কৌতূহল। রাজধানীসহ বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা বাড়ছে। কোথাও মিছিল, কোথাও সমাবেশ, কোথাও আবার পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। রাজনৈতিক দলগুলো একে অপরের উপর দোষ চাপাচ্ছে। কেউ বলছে সরকার জোর করে নির্বাচন করতে চায়, কেউ বলছে বিরোধী পক্ষ অস্থিতিশীলতার সৃষ্টি করছে। এই টানাপড়নে সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ, যারা নিরাপত্তা, কাজের পরিবেশ ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়। শেখ হাসিনার খেলা শুরু, সমর্থকরা কি বলছে? শেখ হাসিনার সমর্থকদের দাবি শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী মাঠে নামলে পরিস্থিতির মোড় ঘুরে যাবে। তারা বলছেন অতীতেও কঠিন পরিস্থিতিতে রাজনৈতিক কৌশল বদলে দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা বার্তা, খেলা শুরু, শেষ মুহূর্তের চাল, এই ধরনের স্লোগান। সমর্থকদের মতে বিরোধীদের সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে হঠাৎ কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্তে। রাজনৈতিক অঙ্গনে আরেকটি বড় খবর হচ্ছে শেষ মুহূর্তে একে একে সকল উপদেষ্টা আত্মগোপনে যাচ্ছেন বা অবস্থান বদলাচ্ছেন। কে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এসব নিয়ে নিশ্চিত তথ্য না থাকলেও আলোচনা তুঙ্গে। কেউ বলছে পরিস্থিতি ঘোলাটে হলে দায় এড়াতেই এই কৌশল। কেউ বলছে ভিতরের কোন্দল থেকেই এমন সিদ্ধান্ত আসছে। এসব গুঞ্জন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সুদখোর ইউনুসের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থনৈতিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এখনও এসব অভিযোগ আইনি প্রক্রিয়ায় প্রমাণিত নয়। রাজনৈতিক প্রতিপক্ষরা এসব অভিযোগকে সামনে এনে মাঠ গরম করছে। অন্যদিকে সমর্থকরা বলছেন এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। বিশ্লেষকদের মতে যে কোনো অভিযোগের ক্ষেত্রেই সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সত্য উদ্ঘাটন হওয়াই গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নির্বাচন শুধু দেশের ভিতরের বিষয় নয়, আন্তর্জাতিক মহলও পরিস্থিতির দিকে নজর রাখছে। কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন দেশ নির্বাচন ঘিরে সহিংসতা, মানবাধিকার পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। ফলে সরকারের উপর যেমন চাপ আছে, তেমনি বিরোধী পক্ষের ওপরও আন্তর্জাতিক মহলের নজরদারি রয়েছে। রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। ব্যবসা বাণিজ্যে স্থবিরতা, পরিবহন সংকট, নিরাপত্তা নিয়ে শঙ্কা, সব মিলিয়ে মানুষের মধ্যে ক্লান্তি আর হতাশা। অনেকেই বলছেন রাজনীতির এই সংঘাতের মূল্য দিতে হচ্ছে সাধারণ জনগণকে। তারা চায় শান্তিপূর্ণ সমাধান ও স্থিতিশীল ভবিষ্যৎ। সামনে কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে সামনে ৩টি সম্ভাব্য দৃশ্যপট দেখা যেতে পারে। নির্বাচন নির্ধারিত সময়েই হবে, কঠোর নিরাপত্তার মধ্যে। শেষ মুহূর্তে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। সহিংসতা ও অস্থিরতা বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। যে পথে আসুক না কেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণই পারে দেশকে বড় বিপর্যয় থেকে বাঁচাতে। ১২ তারিখ ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা আসলে বাংলাদেশের রাজনীতির গভীর সংকটেরই প্রতিফলন। গুঞ্জন, অভিযোগ, পাল্টাপাল্টি কর্মসূচি আর ক্ষমতার লড়াই, সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে টানটান। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল সংযম, আইনের প্রতি শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা। নইলে যে রাজনৈতিক সুনামির আশঙ্কা করা হচ্ছে তার ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশই।
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিদ্বেষ আর বিভাজন দেশের 18 কোটি মানুষ একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছে। তিনি বলেছেন, ইনসাফ আর সাম্যের কথা বলে আজ তৈরি করা হয়েছে চরম বৈষম্য আর দখলদারিত্বের এক অমানবিক রাষ্ট্র, যেখানে চরম নিষ্ঠুরতাকে অভিবাদন জানানো হয়, মন্দির, গির্জা কিংবা মাজারে পৈশাচিক উল্লাস হয়, যেখানে মানুষ আজ বাকরুদ্ধ। গত সোমবার 9 ফেব্রুয়ারি গভীর রাতে নিজের ও দলের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি একথা বলেন। গতকাল বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধান জাতির উদ্দেশ্যে বিটিভিতে ভাষণ দিলেও জাপা চেয়ারম্যানকে দেখা যায়নি। পরে ফেসবুক পোস্টে জিএম কাদের বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ যেন এক মৃত্যুপুরী। দিনে দুপুরে প্রতিপক্ষকে খুন করে মৃতদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে। বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, দোকান লুটপাট, ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে, অথচ রাষ্ট্র নির্বিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে বাড়িঘর ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কারও ঘুম ভাঙছে না। এটি একটি ব্যর্থ রাষ্ট্রের পূর্ব লক্ষণ ছাড়া আর কিছুই নয়। দেশের বর্তমান অবস্থাকে মুমূর্ষ বর্ণনা করে তিনি বলেন, আমাদের অর্থনীতিও আজ হুমকির মুখে। বিগত কয়েক মাসে শত শত কলকারখানা বন্ধ হয়েছে, বাড়ছে বেকারের সংখ্যা। ব্যাংকের রিজার্ভের প্রকৃত অবস্থা আমাদের অজানা। আমাদের সীমান্ত আজ অন্যের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। নারীরাও আজ নিজ দেশে পরবাসী। আমাদের শিল্প সংস্কৃতি, জারি, সারি, ভাওয়াইয়া আর কবিতার কণ্ঠরোধ করা হচ্ছে। এমনকি নারীর শিক্ষা ও কর্মক্ষেত্রে চলাফেরাও আজ শকুনের নখরে বন্দী। এই শৃঙ্খল ভাঙতে লাঙল মার্কায় ভোট চেয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমরা এমন এক বাংলাদেশ করতে চাই যেখানে একজন নারীকে তার পোশাকের জন্য হেনস্থা হতে হবে না, শিক্ষক তার ছাত্রের কাছে প্রহরিত হবেন না, বাউল, শিল্পী বা ভিন্নমতের কোনো মানুষের টুটি চেপে ধরা হবে না। প্রত্যেক মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মাত্র 2টি পক্ষ রয়েছে মন্তব্য করে জিএম কাদের বলেন, একটি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও 1971-এর পক্ষের শক্তি, অন্যটি সেই আদর্শ বিরোধী অপশক্তি। জাতীয় পার্টি সবসময় আপনাদের পাশে ছিল এবং আছে। জাতীয় পার্টিকে লাঙল প্রতীকে ভোট দেওয়া মানেই হল একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনা এবং 1971-এর চেতনাকে জয়যুক্ত করা। যে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেন জিএম কাদের। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত জুলাই আন্দোলনের সঙ্গে ছিলাম। তাছাড়া দলগতভাবে জাতীয় পার্টি জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র রংপুর শহরে আমাদের 2 জন কর্মী শহীদ হয়েছে, মিরাজুল ও মানিক। 4 জন কর্মী কারাবরণ করেছে ও নির্যাতনের শিকার হয়েছে, আরিফ, ইউসুফ, সজল ও জসিম। অন্যান্য শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনে নির্যাতিত ও শহীদ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরাও অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্রের ও সংবিধানের সংস্কারের প্রয়োজন, এই বিষয়েও আমাদের কোনো দ্বিমত নেই। তবে আমরা বিশ্বাস করি এই সমস্ত কিছু হতে হবে সংবিধান সম্মত স্বচ্ছ প্রক্রিয়ায়, নির্বাচিত সংসদ, সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগে। গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মাধ্যমে শুধু তাদের পূর্ব নির্ধারিত এজেন্ডা বাস্তবায়নের জন্য অস্বচ্ছ ও বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলনের শহীদদের আত্মত্যাগের পক্ষে সৃষ্ট আবেগকে কাজে লাগিয়ে যে ধরনের সংস্কার প্রস্তাব করা হয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। বর্তমান হ্যাঁ না ভোটের মাধ্যমে সেরকম একটি উদ্যোগ আমরা লক্ষ্য করছি। সে কারণে গণভোটে জনগণকে না ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে মন্তব্য করে তিনি বলেন, একদিকে সংবিধান নিয়ে সুপরিকল্পিত প্রতারণা, অন্যদিকে সামাজিক ও রাষ্ট্রীয় বন্ধন ছিঁড়ে যাওয়ার এক ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রথমত, আসন্ন গণভোট নিয়ে আমার স্পষ্ট বার্তা, আপনাদের না ভোট দিতে হবে। বিভ্রান্তিকর 4টি বিবৃতির আড়ালে সংবিধানের 38টি পরিবর্তন লুকিয়ে রাখা হয়েছে। আমরা আশঙ্কা করি এতে করে দেশে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হবে ও দেশ ক্রমান্বয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে। জুলাই সনদের রাষ্ট্রীয় সংস্কারের যে 84টি দফা রয়েছে তার মধ্যে 48টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার এবং বাকি বিষয়কে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত 48টি দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে গণভোট হচ্ছে।